আসসালামু আলাইকুম। ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শিপ বিল্ডিং টেকনোলজি প্রথম সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই ক্লাসটি আজকে আমরা নেব। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাসটা মেরিন টেকনোলজিতে আছে সেকেন্ড সেমিস্টারে। আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রথম ক্লাস। এটা মূলত প্র্যাকটিক্যাল বেস ক্লাস, অর্থাৎ এটাকে সবাইকে সামনে নিয়ে এই ক্লাসটা করাতে হয় এবং হাতে কলমে এটা শেখাতে হয়। সুতরাং অনলাইনে এটা যতটা সম্ভব আমরা চেষ্টা করব যেন আমরা বুঝে নিতে পারি যে এটা কিভাবে করতে হয়। সুতরাং যার যে সমস্যা হয় বা কেউ যদি বুঝতে না পারে, যে কোনো ধরনের প্রশ্ন কমেন্টে করা যেতে পারে। আমি চেষ্টা করব সেখানে উত্তর দিতে, অথবা ব্যক্তিগতভাবে বা ফোনে যোগাযোগ করে বা অন্য কোনোভাবে আমরা যোগাযোগ করে সমস্যাগুলো সমাধান করতে। প্রিলিমিনারি ক্লাস হিসেবে আজকে আমরা প্রথমেই আমরা সিলেবাসটা একটু দেখি। এটা হচ্ছে যে আমাদের সিলেবাস। আমরা যদি সিলেবাসটাতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে সাবজেক্টটা আছে, সেটাতে থিওরি 0 এবং প্র্যাকটিক্যালি 6, অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস এবং এর ক্রেডিট হচ্ছে 2। ক্রেডিট যদি 2 থাকে এর অর্থ হচ্ছে এর নাম্বার 100 নম্বরের পরীক্ষা। তো সুতরাং থিওরিতে কোনো নাম্বার নাই, প্র্যাকটিক্যালে 100 নম্বর পরীক্ষায়। এর ভিতরে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আছে 50, ফাইনাল এক্সামে আছে 50। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আমাদের ক্লাস চলবে এবং সেই অনুযায়ী নাম্বার দেওয়া হবে, ক্লাস অ্যাটেন্ডেন্স অনুযায়ী এবং অ্যাসাইনমেন্ট অনুযায়ী। তো ক্লাস অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্ট এগুলোর উপর ভিত্তি করে 25 নাম্বার দেওয়া হবে। আর বাকি 25 নাম্বার দেওয়া হবে মাঝখানে সাধারণত মিড টার্ম দেওয়া হলে। এটা যদিও প্র্যাকটিক্যাল, সেক্ষেত্রে এটার মিড টার্ম হবে না। আর ফাইনাল এক্সামে আছে 50। আমাদের থিওরি যে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্ট পরীক্ষা হওয়ার পর ফাইনাল এক্সাম প্র্যাকটিক্যালগুলোর পরীক্ষার ডেট দেওয়া হয় এবং তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া হয়। সেক্ষেত্রে কুইজের কোশ্চেন থাকে এবং একটা অ্যাসাইনমেন্ট থাকে। যেভাবে কোর্সের টিচার যেভাবে পরীক্ষাটা নেয় সেই অনুযায়ী মূলত নাম্বার ডিস্ট্রিবিউশন থাকে এবং এই নাম্বার, এই সাবজেক্টের সবগুলো নাম্বারই মূলত কোর্স টিচারের হাতে। আচ্ছা, সিলেবাস আরেকটু আমরা দেখে নেই। এই যে এখন আমরা সেকেন্ড পেজে সিলেবাস আসলাম। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর সিলেবাস। আচ্ছা, এখানে সিলেবাস আমরা দেখতে পাচ্ছি যে টু অ্যাবিলিটি টু ইউজ ভেরিয়াস ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, ম্যাটেরিয়ালস, কনস্ট্রাক্টেড ইউজ ভেরিয়াস টাইপের স্কেল। অর্থাৎ এই সিলেবাসের মূল বিষয়টাই হচ্ছে যেহেতু একেবারেই এটা প্রিলিমিনারি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখানে করেই যে শেষ হয়ে যাবে তা না। অন্যান্য সেমিস্টারেও শিপ বিল্ডিং ড্রয়িং এবং অন্যান্য ড্রয়িং থাকবে। তো এই কোর্সের মূল বিষয়টাই হচ্ছে যে ড্রয়িং এর সাথে পরিচিত করানো। ড্রয়িং এ যে স্কেল করা হয় সেটা স্কেল কিভাবে করা হয়, যেই যেই কাগজটাতে ড্রয়িং করা হয় সেই কাগজের মাপ কিরকম হবে, তারপরে ইনস্ট্রুমেন্ট গুলা কিরকম হবে, ড্রয়িং এর সিম্বল গুলা কিরকম হবে। এবং মূল জিনিসটা আমাদের এখানে আমরা যেটার উপরে আমরা গুরুত্ব দিব সেটা হচ্ছে অর্থোগ্রাফিক আর আইসোমেট্রিক প্রজেকশন। এই বিষয়টা আমরা শিখে ফেলবো। খুবই সহজ, আবার দেখা যাচ্ছে যে যদি মনোযোগ দিয়ে না করে সহজ জিনিসটাই অনেক ছেলেই ধরতে পারে না। এটা যখন ফোর্থ সেমিস্টারে বা সিক্স সেমিস্টারে, অন্য সেমিস্টারে যখন কোনো ড্রয়িংয়ের উপর ক্লাস নিতে যাওয়া হয় বা জিজ্ঞেস করা হয় তখন এটা ব্যাপারটা বের হয়ে আসে। সুতরাং সহজ জিনিসটা আমরা ঠিকভাবে সুন্দরভাবে শিখে ফেলবো আশা করি। ডিসক্রিপশন দেখা যাচ্ছে। ডিসক্রিপশনের মূল যেটা আমরা বললাম যে সেটা হচ্ছে যে মূলত আইসোমেট্রিক এবং হচ্ছে যে আমাদের এর অর্থোগ্রাফিক ভিউ, এটার উপরে পার্থক্যগুলো করাটাই হচ্ছে যে মূল জিনিস। আমরা অর্থোগ্রাফিক ভিউ দেওয়া থাকবে, ওখান থেকে কিভাবে আমরা আইসোমেট্রিক ভিউ থাকবে, ওখান থেকে কিভাবে অর্থোগ্রাফিক ভিউগুলো আঁকবো, আমরা টপ ভিউ, সাইড ভিউ, তারপরে ফ্রন্ট ভিউ এগুলো আঁকতে পারবো, সেটা শেখাটা মূল জিনিস। আমরা কিভাবে ড্রয়িং এর রুলস গুলো মেনে চলবো, কিভাবে আমরা ডাইমেনশন দিব, কিভাবে সিম্বল গুলো ব্যবহার করবো, এই বিষয়গুলো শিখে ফেলতে পারলে মোটামুটি হয়ে যাবে। তো আজকে প্রথম ক্লাস হিসেবে আমরা প্রথমে একটা আহ, একটা আমরা কিছু অল্প কিছু জিনিস আমরা দেখব আর চেষ্টা করব যে হাতে কলমে কিছু জিনিস শেখানো যায় সেটা একটু এঁকে দেখানোর চেষ্টা করব। তো আমরা একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা ইয়াতে আসলাম, সাইডে আসলাম।
তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমরা প্রথমে দেখব যে ট্র্যাডিশনাল ড্রয়িং টুলস। ট্র্যাডিশনাল কেন বলা হচ্ছে, অর্থাৎ আমরা পেন্সিল এবং পেন্সিল ইরেজার এগুলো ব্যবহার করে স্কেল দিয়ে আমরা একটা ড্রয়িং শিটে কি করে আমরা ড্রয়িং করতে পারি। ড্রয়িং শিটটা সাধারণত হয় এ নট সাইজের বা বি নট সাইজের, অর্থাৎ আমরা যেই কাগজগুলো ব্যবহার করি সাধারণত এই সাইজের একটা কাগজ আনুমানিক, এটাকে বলা হচ্ছে A4 সাইজ। এই A4 সাইজকে পাশাপাশি এ পাশে 4টা এবং এ পাশে আরো 4টা, এভাবে এটার 8 গুণ যে পেপারটা সেটাকে বলা হচ্ছে যে এ রড সাইজ। এ রড সাইজই হচ্ছে আমাদের মূলত আমরা হাতে কলমে যে ড্রয়িং করবো সে ড্রয়িং এর শিট। তার মানে এই না যে অন্য কাগজে ড্রয়িং করা যাবে না, যে কোনো কাগজে ড্রয়িং করা যাবে। এই কাগজের মাপ দিয়েও কিছু ব্যাপার আছে, এগুলো আমরা পরবর্তীতে শেখাবো। এখনই আসলে থিওরিটিক্যাল বেশি কথাবার্তা বললে বুঝতে পারা যাবে না, সুতরাং এখন প্র্যাকটিক্যালের দিকে মনোযোগ দেওয়াটাই গুরুত্বপূর্ণ। তো আমাদের ড্রয়িং টুলস আমরা দেখি কিছু। দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ড্রয়িং বোর্ড, খুব স্ট্যান্ডার্ড একটা ড্রয়িং বোর্ড। আচ্ছা, এটা ট্র্যাডিশনাল একটু কথা আসি যে ট্র্যাডিশনাল ড্রয়িং টুলস কেন বলা হচ্ছে, কারণ আধুনিক যে ড্রয়িং টুলস সেটাতে মূলত কাগজে কলমে ড্রয়িং করার গুরুত্ব এখনও আছে এবং সবসময় আসলে করতে হয় যতই আধুনিক হোক না কেন। কিন্তু বর্তমানে আমাদের অটোক্যাড এই ড্রয়িংটার প্রতি সবাই, একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে সবাই ড্রয়িং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবাই। এবং এটার পাশাপাশি আরও আধুনিক সফটওয়্যারগুলো আসছে, সলিড ওয়ার্কস আছে, কাটিয়া আছে, এভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এই সকল সফটওয়্যার ব্যবহার করে ড্রয়িং করা হয়। সেজন্য আগের মতো কাগজে কলমে ড্রয়িং করার এই নিয়মটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল, অর্থাৎ প্রাচীন যে ড্রয়িং টুল সেটা। প্রাচীন হলেও এটার গুরুত্ব এখনো সমানভাবেই রয়েছে। তো এটা হচ্ছে যে আমাদের ড্রয়িং একটা বোর্ড, একটা সুন্দর একটা ড্রয়িং বোর্ড দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে ড্রয়িং করতে হয়, বসে আসলে ড্রয়িং করা যায় না, কারণ বসে করতে গেলে হাতের উপর চাপ পড়ে, এখানে সমস্যা হয়ে যায়। ড্রয়িং এটা দাঁড়িয়ে করতে হয়। এবং আমরা দেখি যে টেবিলটা যদি দেখি, টেবিলটা কিন্তু বাঁকানো টেবিল, এটা বাঁকানো টেবিল। এই বাঁকানো টেবিলের গুরুত্বটা কি, যে সোজা টেবিলে ড্রয়িং করতে গেলে এই জায়গাটা ড্রয়িংয়ের উপরের পোর্শনে কিন্তু ড্রয়িং বোর্ডের উপরের পোর্শনে কিন্তু আঁকা করতে অসুবিধা, কিন্তু খারাপভাবে করলে, বাঁকানোভাবে করলে সুন্দরভাবে ড্রয়িং করা যায়। এবং আরও কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে যে ড্রয়িং করা যায় এবং হচ্ছে রাবার দিয়ে মুছলে ময়লাগুলো নিজে নিচে পড়ে যায়। ওটা মূল ব্যাপার হচ্ছে যে আসলে হাতের আর্গোনমিক কিছু আমাদের সুবিধা পাওয়া যায়। আচ্ছা, তো আমরা ড্রয়িং টুলসটা যদি দেখি, যে একটা টেবিলের উপর একটা প্লেট রাখা, প্লেটের উপর একটা কাগজ টেপ দিয়ে বা অন্য কোনোভাবে এখানে দেখা যাচ্ছে সুন্দর একটা স্কেল দিয়ে, মানে এটা ধরার একটা ব্যবস্থা আছে, কাগজটাকে আটকিয়ে রাখা আছে। এটা হচ্ছে যে মূলত কাগজ, এটা হচ্ছে ড্রয়িংয়ের একটা কাগজ দেখা যাচ্ছে। এই ড্রয়িংয়ের কাগজটা আসলে হ্যাঁ, এটাও এ নট সাইজ। এবং দেখা যাচ্ছে কি যে মাঝখানে কিন্তু একটা ড্রয়িং দেখে কিছু একটা বড় হচ্ছে, অনেকটা শিপের মতোই দেখা যাচ্ছে। এই ড্রয়িংটা কিন্তু আমাদের আইসোমেট্রিক ভিউ। আর পাশে যে দেখা যাচ্ছে যে সোজা সোজা সরল রেখা, এই যে এইটা এগুলো হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ বা টপ ভিউ। অর্থাৎ এই যে একটা বই, এই বইটাকে বা আমরা যদি অন্য কিছু চিন্তা করি, কি চিন্তা করা যেতে পারে, এই যে একটা বক, এই বকটাকে হচ্ছে যে এভাবে যদি দেখি আমরা, এটা দেখতে একরকম, কিন্তু অর্থোগ্রাফিক ভিউ মানে হচ্ছে আমরা এভাবে দেখব অথবা এভাবে দেখব, এভাবে করে দেখব। অর্থাৎ আমাদের আইসোমেট্রিক ভিউটা হচ্ছে ত্রিমাত্রিক ভিউ, 3 ডাইমেনশনাল, আর অর্থোগ্রাফিক ভিউটা হচ্ছে 2 ডাইমেনশনাল। এই কথাগুলো এখন পুরোপুরি অনেকে বুঝবে না, কেউ হয়তো বুঝে ফেলেছে, কিন্তু পুরোপুরি বুঝবে না। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তখন বোঝা যাবে। তো এই যে এখানে লাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল, ঠিক আছে, 2 মাত্রিক দেখানো হচ্ছে। আর এখানে কিন্তু এই আইসোমেট্রিকে 3 ডাইমেনশনটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে আর এই যে ড্রয়িং টুলসের মধ্যে কি দেওয়া আছে, এখানে একটা লাইট দেওয়া আছে, এটা হচ্ছে টেবিল ল্যাম্পের মতো, এবং টেবিলের সাথেই এটা ক্লাব করে রাখা হয়েছে, যাতে আলোটা সরাসরি ড্রয়িং এর উপরে পড়ে। আর এখানে ড্রয়িং আঁকার জন্য পেন্সিল, রাবার এগুলো রাখা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ড্রয়িং টুলস দেখি, এগুলোর নাম কি। ট্রায়াঙ্গেলস এর মতো যেগুলো দেখা যাচ্ছে, ট্রায়াঙ্গেলস এর মতো, এগুলোর নাম হচ্ছে মূলত সেট স্কয়ার। ট্রায়াঙ্গেলস গুলো কি আঁকা যায়, এগুলো দিয়ে আমাদের 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, এভাবে করে, তারপর 45 ডিগ্রি, এভাবে করে বিভিন্ন ধরনের ডিগ্রি আঁকা যায়। তো শুধু যে আরো কি আঁকা যায়, 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, এভাবে এই অ্যাঙ্গেলগুলো দিয়ে আঁকা যায়। এবং
এই সেট স্কোয়ারগুলো দিয়ে প্যারালাল লাইন বা সমান্তরাল রেখা আঁকা যায়। এগুলো কিভাবে আঁকা যায় এগুলো আমরা দেখাবো। আর পাশে দেখা যাচ্ছে টি স্কোয়ার মূলত কিছুই না, একটা আমরা যে স্কেল ব্যবহার করি, স্টিলের স্কেল বা প্লাস্টিকের স্কেল, সেই স্কেলটাই তার উপরে একটা যে হোল্ডারের মতো দেওয়া। তো এটাকে যে হোল্ডার এবং স্কেল এই দুটো মিলে শেপটা টি এর মতো হওয়ায় এটাকে নাম দেওয়া হয়েছে টি স্কেল বলি বা টি স্কোয়ার বলি। টি স্কেল বা টি স্কোয়ারের কাজটা কি? টি স্কেল বা টি স্কোয়ারের কাজ হচ্ছে লম্বা লম্বা লাইন টানা। আমরা প্রথমেই যেটা হচ্ছে আমাদের বড় একটা ড্রয়িং পেজ, যদি এত বড় ড্রয়িং পেজ হয়, ওটাকে আমরা টি স্কেল দিয়ে সুন্দরভাবে চারপাশে মার্জিন গুলো এঁকে টেনে দিতে পারবো। ঠিক আছে? যেমন ধরো আমরা যদি আগের ছবিটায় যাই, এখানে টি স্কোয়ার দেখা যাচ্ছে না, ছবিটাও নষ্ট করে ফেলছি। যাই হোক, মার্জিন গুলো আঁকা যায় খুব সুন্দরভাবে। সেটা কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখাবো। আমরা যখন হচ্ছে যে ক্লাসরুমে ভিডিও করবো তখন সেটা সুন্দরভাবে দেখাবো আশা করি। তো আচ্ছা, তো এই টি স্কেল এবং সেট স্কোয়ার, এই সেট স্কোয়ার টি স্কেলটা আর এগুলো হচ্ছে যে কিনে দিতে হয় বড় বড় সাইজের। আমাদের বড় শিটে করতে হলে বড় সাইজের হয়। আমরা আমাদের জ্যামিতি বক্সে যে সেট স্কোয়ার গুলো দেখি সেগুলো কিন্তু এতটুকু এতটুকু সাইজ থাকে, ছোট ছোট। কিন্তু যেগুলো হচ্ছে যে এবং প্রোটেক্টর বা চাঁদা ছোট থাকে, একদম ছোট হাতে নেওয়া যায়। কিন্তু আমরা হচ্ছে ড্রয়িং শিটে যখন করবো এগুলো সাইজগুলো এই সাইজের হয়, মানে 4x5 হয়। আর কিছু ড্রয়িং টিপস দেখছি আমরা, যে পেন্সিল আছে এবং টেপ আছে। টেপটা কেন? টেপটা হচ্ছে যে ওই টেবিলের সাথে আবার যে বড় কাগজটা আছে সেই কাগজটাকে লাগিয়ে দেওয়ার জন্য, পেস্ট করার জন্য, যাতে ওটা নড়াচড়া না করে। আর কি আছে এখানে? পেন্সিল আছে। পেন্সিলের সাইজ দেখতে পাচ্ছি এইচবি পেন্সিল, 2H পেন্সিল। এই দুটাই মূলত লাগে। আমরা জানি যে পেন্সিলের গায়ে কিন্তু লেখা থাকে কতটুকু মোটা। এইচবি পেন্সিলটা হচ্ছে যে প্রথমে ড্রাফটিং করার জন্য এবং পরবর্তীতে আউটলাইন গুলো মোটা করে দেওয়ার জন্য 2H ব্যবহার করব। আমাদের পেন্সিল কিন্তু যারা ড্রয়িং করে তারা কিন্তু শুধু এইচবি 2H ব্যবহার করে তা না, 4H 6H এই ধরনের বিভিন্ন ধরনের পেন্সিল আছে। তবে আমাদের জন্য এইচবি এবং 2H ইনাফ। আর এখানে লেড পেন্সিল দেখা যাচ্ছে। এটার কাজও প্রথম যারা ব্যবহার করে নাই তাদের জন্য কিন্তু ভেঙে যায়, ব্যবহার করতে অনেক সমস্যা। কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে দেখা যাচ্ছে যে তারা লেড পেন্সিলই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ড্রয়িং টুলস দেখা যাচ্ছে, এটা ছোট্ট একটা ড্রয়িং এর বোর্ড, জ্যামিতি বক্সের মতো দেখা যাচ্ছে। তো এখানে আমাদের হচ্ছে যে ডিভাইডার দেখা যাচ্ছে, যেটাকে আমরা কাটা কম্পাস বলি। ডিভাইডার দেখা যাচ্ছে, কাটা কম্পাস বিভিন্ন সাইজের। এরপর কি? কম্পাস। ঠিক আছে, কম্পাস। শুধু কাটা কম্পাস লাগে তা না, যেগুলো পেন্সিল কম্পাস সেটাও কিন্তু লাগে। কাটা কম্পাসকে আমরা ডিভাইডার বলি। তারপর স্যান্ড পেপার দেখা যাচ্ছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে ময়লাগুলো আবার ইরেজার কিন্তু কিভাবে বুঝতে হয় পেন্সিল সেটারও কিন্তু টেকনিক আছে। আমাদের হচ্ছে যে ইরেজার দিয়ে মোছার পরে যে রাবিশ গুলো বা ময়লাগুলো বের হয়, স্যান্ড পেপার দিয়ে কিন্তু ওগুলোকে রিমুভ করা যায় এবং কাগজের ভিতরে যদি কোনো ওইটা থাকে ওটা দিয়ে ঘষে সুন্দরভাবে ওটা তুলে ফেলা যায়। ঠিক আছে? এগুলো সূক্ষ্মভাবে ড্রয়িং শিটটাকে দেখার জন্য। তো একটা সময় যখন কম্পিউটার ছিল না, অটোক্যাড ছিল না, তো তখন কিন্তু আমাদের এই ড্রয়িং এর উপর ডিপেন্ড করতে হতো। পেন্সিল এবং হচ্ছে যে বড় বড় ড্রয়িং শিটে যারা মানে যারা ড্রাফটিং করতো তারা সবসময় ড্রাফটিং করতো, এটাই তাদের চাকরি ছিল। তো তখন তারা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে করতো, দ্রুততার সাথে করতে করতে তাদের সে দক্ষতা আসতো। সেই ক্ষেত্রে এসব স্যান্ড পেপার বা এই ব্যাপারগুলো খুব বেশি দরকার পড়ে যেত। আমরা আমাদের ক্লাসরুমে যখন করব তখন আমরা সুন্দরভাবেই করব, তবে আমার মনে হচ্ছে না স্যান্ড পেপারের প্রয়োজন পড়বে। স্যান্ড পেপারকে অনেকটা শিরিষ কাগজের মতোই, শিরিষ কাগজকে আমরা আয়রন পেপার বা এবারি পেপার বলে থাকি। ড্রয়িং টুলস দেখা যাচ্ছে, যে পেন্সিল, ইরেজার আমরা চিনি, ইরেজিং শিল্ড। ঠিক আছে? আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ইরেজিং শিল্ড আমরা যখন কোথাও একটা দাগ বাড়তি হয়ে যাবে, এটা দিয়ে ঢেকে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে আমরা কি করব? রাবার বা ইরেজারটা ঘষাঘষি করব। তাতে কি হবে? মূল জিনিসটা কিন্তু আবার প্রোটেকশনে থাকবে, শিল্ডে থাকবে, ওটা মুছে যাবে না। এই গর্তের ভিতরে যে দাগটা দেখাচ্ছে সেই দাগটাই মুছা যাবে। ঠিক আছে? এই বিভিন্ন শেপ আমাদের দরকার অনুযায়ী বসিয়ে আমরা এটা মুছে নিব। এটাকে বলা হচ্ছে ইরেজিং শিল্ড। ট্যাবলেটের মতো অনেকটা। এই ট্যাবলেটগুলো কিন্তু অনেক সময় কিছু ড্রয়িং এর জন্য এগুলো কাজে লাগতে পারে অনেক সময়। যেখানে খুব সূক্ষ্ম মাপের প্রয়োজন নেই সেখানে আনুমানিক মাপের জন্য এগুলো এই শিল্ড ব্যবহার করা যায়। শিল্ডের শেপ যে দেখতে এরকম তার, এগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের আকৃতির শেপ সুন্দর সুন্দর পাওয়া যায়। তো দেখা যাচ্ছে এই যে ট্যাবলেট, সার্কিট ট্যাবলেট, বিভিন্ন ডায়ামিটারের সার্কেল দেওয়া আছে। টিস্যু পেপার, এটাও দরকার পড়ে। টিস্যু পেপারে যে ময়লাগুলো বসার জন্য, উঠে ফেলার জন্য,
হাতের যদি ঘরবাক্ত হয়ে যায় তাহলে ওটা যদি বারবার কাগজের মধ্যে পড়ে তাহলে কিন্তু কাগজে ময়লার ছাপটা বসে যায়। টিস্যু পেপার হাতে রাখলে সেটা কি হয়, আবার হাতের ঘামগুলোকে শুষে নেবে, অ্যাবজর্ব করে নেবে। ড্রয়িং টুল দেখাচ্ছে শার্পনার লাগবে, ক্লিন পেপার দেখা যাচ্ছে, টিস্যু পেপার এটাও একই কাজ, টিস্যু পেপারের মতোই অনেকটা। ঠিক আছে, ক্লিন পেপার কি দিয়ে তৈরি করছে, হ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাপের বাংলাটা হচ্ছে, আচ্ছা এটা বলছি না হ্যাপের বাংলা কি, এটা স্পেশাল জিনিস দিয়ে তৈরি। আচ্ছা, ফ্রি হ্যান্ড স্কেচিং এর একটা উদাহরণ, তাহলে এটা হচ্ছে যে একটা আইসোমেট্রিক ড্রয়িং এর একটা উদাহরণ দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু এটা দেখে কিন্তু কি হয়, দেখে বোঝা যায় যে জিনিসটা আসলে কি। ঠিক আছে, আইসোমেট্রিক ড্রয়িংটা দেখলে বোঝা যায় যে এই জিনিসটা দেখতে এইরকম, কিন্তু এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল মাপ বোঝায় না। ঠিক আছে, কিরকম, যেমন ধরো কাউকে যদি আমরা জিজ্ঞেস করি এটা আসলে কত, বলবে যেটা হচ্ছে একটা কোণা, এই কোণাটা 90 ডিগ্রি, একটা লম্ব, এটা বলবে। কিন্তু আমি যদি এখানে প্রোটেক্টর বা চাঁদা বসিয়ে মাপি তাহলে কি এটা 90 ডিগ্রি আসবে? আসবে না, এটা 90 ডিগ্রিতে বেশি দেখাবে। ঠিক আছে, এটা আবার এটা আহ, এই এটা কিন্তু 90 ডিগ্রি থেকে কম দেখাবে। ঠিক আছে, কিন্তু আমরা দেখে আমাদের চোখে কিন্তু মনে হচ্ছে যে না এটা 90 ডিগ্রি, এক সমকোণ। সুতরাং এটাই হচ্ছে আইসোমেট্রিকের সমস্যা, যে আমরা আইসোমেট্রিক দিয়ে যদি ছবি দেই তাহলে কিন্তু অ্যাকচুয়াল মাপটা কিন্তু বোঝায় না। ঠিক আছে, রিয়েল ডাইমেনশন অ্যাঙ্গেলগুলো যেমন বোঝায় না, এবং কি পিছনের যে দৈর্ঘ্য সেগুলো কিন্তু অ্যাকচুয়াল বোঝায় না, আমাদের ভুল কনসেপশন দেয়। কিন্তু আইসোমেট্রিক ভিউর গুরুত্বটা হচ্ছে এটা, যেটা যদি দেখি আমরা থ্রি ডাইমেনশন ছবিটা কেমন সেটা উঠে আসে। ঠিক আছে, অর্থাৎ একটা কাগজ, এই কাগজের কিন্তু কি আছে, একটা দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে। দৈর্ঘ্য আছে আর কি আছে, প্রস্থ আছে। ঠিক আছে, এদিকে এই বরাবর দৈর্ঘ্য, এই বরাবর প্রস্থ, এই বরাবর প্রস্থ, এই বরাবর দৈর্ঘ্য। ঠিক আছে, কিন্তু এই দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো মিলে কি হলো, 2 ডাইমেনশন। কিন্তু এখানে উচ্চতা সম্পন্ন করে একটা বস্তু তো শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকে তা না, উচ্চতাও থাকে। তাহলে এটার ভিতরে আমরা 3 ডাইমেনশন একটা বস্তু যদি বসাতে চাই আমরা কিন্তু চাইলে আঁকতে পারবো না। ঠিক আছে, সেই জন্য আমরা বাঁকা করে আঁকি, তখন সেটাকে আইসোমেট্রিক ভিউ বলে। আমাদের আইসোমেট্রিক ভিউ আঁকার থেকে আমাদের এই পর্যায়ে শিখতে হবে মূলত অর্থোগ্রাফিক ভিউটা, অর্থাৎ টপ ভিউ, উপর থেকে দেখতে কেমন লাগে, ফ্রন্ট ভিউ সামনে থেকে দেখতে কেমন লাগে, এই বিষয়গুলো শেখাটাই কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। আচ্ছা, এখন এই যে থিওরিটিক্যাল কথাবার্তা এগুলো আসলে বললে বোরিংই হবে, এগুলা পরবর্তীতে আমরা স্লাইডগুলো শেষ করব। ঠিক আছে, পরবর্তীতে স্লাইডগুলো শেষ করব আমরা, ক্লাসরুমে যখন কিছুটা প্র্যাকটিক্যাল দেখাবো তখন এগুলো বললেও কিন্তু সহজে বুঝবে। এখন না দা দেখিয়ে বললে সহজ জিনিসও বোঝা যাবে না, কারণ সবার ইমাজিনেশন পাওয়ার, কল্পনা শক্তি একই রকম থাকে না। ঠিক আছে, তো সুতরাং এগুলো বলে লাভ হবে না তখন, সুতরাং এগুলো আমরা বলবো না। এখানে আবার স্লাইডটা কি আছে একটু আমরা জাস্ট উল্টে পাল্টে চলে যাই। ঠিক আছে, স্মল সার্কেল, কিভাবে সার্কেল আঁকতে হয়, ফ্রি হ্যান্ড ড্রয়িং কিভাবে করতে হয়, আর্ক বা হচ্ছে যে আর্ক মানে কি, আর্ক মানে হচ্ছে যে একটা, আর্কের বাংলা হচ্ছে কি, আর্কের বাংলা চাপ। ঠিক আছে, বৃত্তের অংশকে চাপ বলে, এটা হচ্ছে আর্ক। ঠিক আছে, আর্ক কিভাবে আঁকতে হয়। তারপরে দেখি স্ট্রোক, গুলো বেসিক স্ট্রোক মানে হচ্ছে হাত দিয়ে কিভাবে আঁকে। ঠিক আছে, স্ট্রেট, স্ল্যান্টেড, হরাইজন্টাল কার্ভ, এগুলো আমরা পরে একটু একটু করে দেখাবো। তারপর হচ্ছে আপার কেস, নিউমেরাল, লেটার নাম্বার কিভাবে আঁকতে হয়, এটারও গুরুত্ব আছে। তারপর এই যে দেখা যাচ্ছে যে আপার কেস লোয়ার কেস এগুলো শিখেছে, লেটার নাম্বার শিখেছে, শেখার পর তারা কিভাবে লিখেছে, ভুল কোনটা ঠিক কোনটা ভুল এগুলো দেখাচ্ছে, সেন্টেন্স কিভাবে লিখতে হয়, এগুলো আমাদের প্র্যাকটিস করব। কিন্তু আসলে এগুলো একসময় খুবই গুরুত্ব ছিল, ড্রয়িং এর মধ্যে ড্রয়িং এর যে লেটারগুলো সেগুলো কি হতো, সেগুলো পারফেক্ট হতে হতো, নিজের মতো ফ্রি হ্যান্ড করে লেখা যেত না। তো সেগুলো প্র্যাকটিস করে করে এগুলো হচ্ছে যে একদম মাপ অনুযায়ী কিভাবে লিখতে হয়, এবিসিডি গুলো 1 2 3 এগুলো কিভাবে লিখতে হয় সেটা নিয়ম আর কি। ঠিক আছে, আমাদের এগুলো জেনে রাখতে হবে। এই হচ্ছে বিষয়। সুতরাং পরবর্তী যে জিনিসগুলো আছে, এই যে এখানে একটা উদাহরণ দেখা যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে যে আমাদের আইসোমেট্রিক ভিউ। আর এই আইসোমেট্রিক ভিউর অর্থোগ্রাফিক ভিউ বা লম্ব, অর্থ মানে হচ্ছে লম্ব। ঠিক আছে, অর্থোগ্রাফিক ভিউর ঠিক বাংলাটা কি আমার মনে নাই এখন। অর্থোগ্রাফিক ভিউটা হচ্ছে যে এখানে আছে। বিষয়টা কি, আমরা যদি এখান থেকে দেখি এই বরাবর, এটাকে যখন ফ্রন্ট ভিউ ধরি, এই হচ্ছে যে আমাদের ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট ভিউ। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আর উপর থেকে যদি দেখি, উপরে এইটা হচ্ছে যে আমাদের কি টপ ভিউ। ঠিক আছে, উপরে, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের টপ ভিউ, উপর থেকে দেখলে ঠিক এরকম লাগবে।
ঠিক আছে, এই যে এখানে যে গর্তটা দেখা যাচ্ছে, এই গর্তটা হচ্ছে যে এই গর্তটা, এখানে যে গর্তটা দেখা যাচ্ছে এই গর্তটা হচ্ছে এই গর্তটা, আর এই যে উপরে কার্ভের মতো অংশটা আছে, এই কার্ভের অংশটা হচ্ছে যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কার্ভের মতো অংশটা। অর্থাৎ এই যে এই দাগটা হচ্ছে এই দাগ, ওই পাশের একই দাগটা হচ্ছে এই দাগ, আর মাঝখানে ডট 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 দিয়ে বোঝাচ্ছে যে এটার ভিতর দিয়ে একটা কি চলে গিয়েছে, বৃত্তাকার কিছু অংশ চলে গিয়েছে। এই হচ্ছে সেই বৃত্তাকার অংশটা, হলো পার্ট, একটা সিলিন্ডারের মতো গর্ত, গর্ত হলো বা গর্ত চলে গিয়েছে, এইচ ও ডবল এল ও ডাব্লিউ হলো। ঠিক আছে, এখান থেকে একটা পাইপের মতো চলে গিয়েছে, সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, ডট ডট মানে কোথাও যদি কখনো এরকম মানে ব্রেকিং, ব্রেক করা লাইন, ব্রেকিং লাইন থাকে, এরকম ব্রেক করা লাইন বা ডট ডট মার্কা লাইন থাকে, তাহলে বুঝতে হবে এটা কি, ওটা হচ্ছে যে রিয়েল লাইন বোঝা যায় না। আর কোথাও যদি কন্টিনিউয়াস লাইন থাকে, যেভাবে টানা লাইন থাকে, তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে আউটলাইন, সত্যিকারের লাইন। ঠিক আছে, ডট ডট দিয়ে বোঝায় ওখানে কি আছে, একটা বৃত্তাকার একটা অংশ আছে, এটা সেন্ট্রাল লাইন, এটা সেন্ট্রাল লাইন, আর এটা হচ্ছে কি তার বৃত্তাকার পেরিফেরি বা সার্কামফারেন্সটা হচ্ছে যে এইদিকে। এগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল শিখবো তখন বুঝবো। ঠিক আছে, আর যে ফ্রন্ট ভিউ সামনে থেকে যখন দেখবো এই গর্তটা কিন্তু তখন আর হিডেন থাকলো, তখন স্পষ্ট দেখা যাচ্ছে যে তাহলে এই যে মাঝখানে যে একটা গর্ত, এর পাশে কি ওই মোটা হয়ে বের হয়েছে, সেটা আরেকটা এই দাগটা দেখা যাচ্ছে, হলো পাটটা দেখা যাচ্ছে। ঠিক আছে, মাঝখানে হলো আর উপরে হচ্ছে যে মোটা করে আটা। এই যে এই গর্তটা হচ্ছে এখানে উঁচু অংশটা, এই উঁচুটা, এই উঁচুটা, এবং এখানে কি এপাশ দিয়ে সোজা, এপাশ দিয়ে সোজা, এপাশ দিয়ে সোজা, সুতরাং এপাশ দিয়েও সোজা। তার এখানে ডট ডট কি, এখানে যে ডট ডট দেখা, এখানে কিন্তু কি, এই পাশ থেকে যদি কেউ দেখে, এই পাশ থেকে যদি কেউ দেখে, তাহলে কিন্তু সে কি এই গর্তটা কিন্তু দেখতে পারবে না। ঠিক আছে, গর্তটা দেখবে না, কিন্তু ভিতরে গর্তটা আছে, সেই জন্য এই হিডেন লাইন গুলো দিয়ে বোঝানো, সেন্টার লাইন এবং হিডেন লাইন দিয়ে বোঝানো যাচ্ছে যে এখানে দুটা হলো পার্ট আছে। এই যে এই ডট ডটটা মানে কি, এটা আমি যদি এই ডট ডটটা বুঝাতে চাই, তাহলে এই ডট ডটটা মানে কি, এই ডট ডটটা হচ্ছে এই, ঠিক আছে, অর্থাৎ আউটলাইনটা ওর, এই যে ভিতরে যে একটা সিলিন্ডার চলে গিয়েছে মাঝখানে পাইপের মতো, এই পাইপের গাটা, আর মাঝখানে ডট ডটটা কি বুঝায়, মাঝখানে ডট ডট দিয়ে বুঝায় এটা হচ্ছে যে ঠিক সেন্টার বরাবর একটা ডায়ামিটার চলে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে যে সেটা। এই হচ্ছে আর্কিটেকচারাল গ্রাফিক্স। এগুলো আমরা আর না দেখি, যে এখানে সুন্দর করে দেখানো হয়েছে, ওই আগের ড্রয়িংটা এখানে সুন্দর করে দেখানো হচ্ছে, বাড়িগুলো দেখানো হচ্ছে 3:2 এক সিম্বল দিয়ে দেওয়া হচ্ছে, এটা ডায়ামিটারের সিম্বল, এভাবে করে গোল দিয়ে, এভাবে যখন দাগ হয়, এভাবে করে গোল দিয়ে মাঝখান দিয়ে যখন দাগ দেওয়া হয়, এটা হচ্ছে ডায়ামিটার সিম্বল, ডায়ামিটার 5, অর্থাৎ এই গর্তটা ডায়ামিটার হচ্ছে 5 মিলিমিটার। ঠিক আছে, বা 5 ইঞ্চি, এখানে ডাইমেনশনটা দেওয়া হয় নাই যে ইউনিটটা কি, ইঞ্চিতে দেওয়া আর মিলিমিটারে দেওয়া, যেটা দেওয়া হচ্ছে এটা সেটা। ঠিক আছে, 3 ইন্টু আমাদের কি দেওয়া আছে, ডায়ামিটার 5। এ কথার অর্থ কি, এ কথার অর্থ হচ্ছে পাশাপাশি একই সাইজের যে তিনটা বৃত্ত দেখাচ্ছে, তিনোটারই ডায়ামিটার 5 করে। ঠিক আছে, এটাই হচ্ছে যে বিষয়। তারপর এখানে কি দেওয়া, 2 ইন্টু রেডিয়াস 9.5, অর্থাৎ এই যে আর্ক, আর্ক চাপ, এই চাপের ডায়ামিটার হচ্ছে 9.5। 2 কেন দেওয়া, এই পাশে এবং এই পাশে দুটাই 9.5। ঠিক আছে, এগুলো হচ্ছে যে সিম্বল আমরা এগুলা। আর এই যে দেখো, এটা হচ্ছে কিন্তু একটা ড্রয়িং শিট, এই ড্রয়িং শিটের এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছি আমরা, এই দাগগুলো হচ্ছে বার্জির, আর এখানে যে বক্স দেখতে পাচ্ছি, এই বক্সের ভিতরে নাম ধাম লেখা থাকে, এটা কিসের ড্রয়িং, এই ড্রয়িংটা কে করেছে, অ্যাপ্রুভ কে করেছে, এটা ইউনিট হিসেবে কি ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এই ড্রয়িং, এই জিনিসটা বানাতে হলে কি উপাদান লাগবে, এগুলো এখানে বসানো, এটা টাইটেল বক্স বলা হয়, এই টাইটেল বক্সটা এখানে বসানো হয়। ওকে, তো এই হচ্ছে যে ব্যাপার। এটার মোট স্লাইড দেখা যাচ্ছে কয়টা স্লাইড, 67টা। এভাবে এগুলো এগুলো সব থিওরিটিক্যাল কথা, এগুলো সবগুলি আমরা দেখাবো, খুবই ইন্টারেস্টিং জিনিস এবং এগুলো শিখতে হবে। ঠিক আছে, এগুলো আমরা দেখাবো, কিন্তু আপাতত আজকের মতো মনে হয় না যে এগুলো এগুলো ইয়া না করে বোঝানো যাবে না। অর্থাৎ আমরা যখন প্র্যাকটিক্যালটা শিখে ফেলবো, তখনই এটা আমরা প্র্যাকটিক্যাল যখন শিখবো, তখনই আমরা এগুলো যখন বলবো, তখন এগুলো সবাই সুন্দরভাবে বুঝতে পারবে। কিন্তু স্লাইডটা খুবই সুন্দর একটা স্লাইড। ঠিক আছে, এই হচ্ছে যে ব্যাপার। তো আমরা, হ্যাঁ, আমার মনে হয় যে আজকে মতো ক্লাস এখানে শেষ করা যায়। আমরা নেক্সট যে বৃহস্পতিবার ক্লাসটা আছে, ওখানে আমরা ল্যাপটপই করবো ক্লাসটা, মানে গ্রুপে গ্রুপে বসে করবো।
সেখানে আহ, আমি হচ্ছে যে নিজে খাতার ভিতরে এঁকে ছোটখাটো যদি বোঝানোর চেষ্টা করবো। আবার 3 নাম্বার ক্লাসটা আমরা ক্লাসরুমে করবো। আমরা তখন চেষ্টা করবো যে বড় আবার সেট স্কোয়ার জোগাড় করতে এবং হচ্ছে টি স্কেল জোগাড় করতে। তো বড় সেট স্কোয়ার এবং টি স্কেল জোগাড় করার পর আমরা হচ্ছে যে ওই ক্লাসটা করবো 3 নাম্বার ক্লাস। আর 2 নাম্বার ক্লাসটা আমি খাতা কলমে করে দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে করে নিতে পারেন। কমেন্টে করে দিলে খুবই খুশি হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।